আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে পুতিন দিয়ে শুরু করব এবং শেষে বাংলাদেশ দিয়ে শেষ করব। আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব ভিডিওটাকে, কিন্তু এত খবর আছে যে যতই আমি চেপে করি না কেন এটা 15 মিনিটের বাইরে চলে যাবেই। সুতরাং আপনারা অধৈর্য হবেন না, প্রত্যেকটা লাইনে আপনারা পাবেন খবরের খনি। পুতিন তো 4 তারিখে আসছেন, আপনারা নিশ্চয়ই এতক্ষণ আপনাদের কাগজে দেশের কাগজে সব জেনে গেছেন 4 তারিখে আসছেন। আপনাদের মনে থাকতে পারে ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয় সেটা 22 তারিখে শুরু হয়েছিল, 22শে সেপ্টেম্বর। তার ঠিক 7 দিন আগে পুতিন এখানে এসেছিলেন ভারতবর্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। কারণ উনি জানতেন আমি যদি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি তাহলে আমার উপরে স্যাংশন চাপবে, এবং স্যাংশন চাপলে সেখান থেকে বেরোবার পথ একমাত্র ভারতবর্ষই করে দিতে পারে। তাই তেলের ব্যাপারটা ঠিকঠাক করার জন্য তিনি ভারতবর্ষে এসেছিলেন। এবং তারপরে মোদিও গিয়েছিলেন, গিয়ে প্রকাশ্য ক্যামেরার সামনে বলেছিলেন যে এটা যুদ্ধের সময় নয়, এটা কথাবার্তা আলোচনার মাধ্যমে মেটাতে হবে। এটা আপনারা সবাই এটা মনে আছে। সেই পুতিন ঠিক এই সময়টা বেছে নিয়েছেন। আসার কথা ছিল 12-13 তারিখে। এই সময়টায় তিনি গত পরশুদিনকে বা গতকালকে ফোনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পুতিনের অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে তারপরে দুই দেশ রাষ্ট্রনেতাই সময় অদল বদল করে ওটাকে 4 এবং 5 তারিখ করেন। এর মধ্যে লুকিয়ে আছে অনেকগুলো কূটনৈতিক ব্যাপার। এক হচ্ছে, আপনাদের মনে আছে পাকিস্তান যখন অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে ভারতবর্ষ আপনার বাংলাদেশে, সেই সময় রাশিয়ান একটা যুদ্ধ জাহাজ আপনাদের ওখানে নোঙর করে এবং বলা হয় কি এটা শুভেচ্ছা সফর, ফুল দেওয়া নেওয়া হয়। এগুলো হচ্ছে বাইরের লোক দেখানোর জন্য, আসলে নিজের উপস্থিতিটা জাহির করানোর জন্য আমেরিকা, চীন এবং পাকিস্তানকে একটা বার্তা দেওয়া হয়েছিল। ঠিক এই সময় পুতিন যখন আসছে তখন মালাক্কা এতে সমুদ্র যেটা রয়েছে সেখানে আপনার 3টে ডেস্ট্রয়ার এবং এক ঝাঁক সাবমেরিন রাশিয়ান অপেক্ষা করছে যখন পুতিন এখানে আসছে। তো পুতিন অনেকগুলো বার্তা নিয়ে আসছেন। এক হচ্ছে আপনার প্রচুর অস্ত্রশস্ত্র মানে লেনদেনের ব্যাপার আছে, কেনাকানির ব্যাপার রয়েছে, সেখানে ভারতবর্ষের সঙ্গে একটা অবাধ ডিল হবে। সমস্ত হচ্ছে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে। Su-57 আপনি তৈরি করুন, আমি টেকনোলজি দিয়ে দিচ্ছি। এখানে S-500 আপনি তৈরি করুন, আমি টেকনোলজি দিয়ে দিচ্ছি। S-500 আমরা আরও 5টা নিচ্ছি, 5টা রয়েছে, 5 স্কোয়াড্রন রয়েছে, আরও 5 স্কোয়াড্রন মানে 10 স্কোয়াড্রন আমরা নিচ্ছি। তো যাই হোক, এখন এই ডিলগুলো হচ্ছে, এই ডিলগুলো কিন্তু সব নয়। আসল ডিলটা যেটা সেটা হচ্ছে ব্রিক্স। এই যে এই ব্রিক্স গঠনের প্রক্রিয়াটা যেটা ঠান্ডা ঘরে চলে গিয়েছিল, সেই ব্রিক্স গঠনের প্রক্রিয়াটা আবার যাতে তেজিতে শুরু হয় তার জন্যই এই বৈঠকটা মেনলি মনে হচ্ছে। কারণ রাশিয়া এবং চীন দুজনেই না চায়নাকে ভরসা করে না পাকিস্তানকে ভরসা করে। আমেরিকাকে তো ভরসা করেই না, আমেরিকা চাপে পড়ে এখন করছে, আমেরিকাকেও ভরসা করে না, ধরে রেখে দিন আমেরিকাকে ভরসা করে না। 1971 সালে যখন ভারত বাংলাদেশ যখন যুদ্ধ হয় সেই সময়তে আপনাদের মনে আছে আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল, পাল্টা সোভিয়েত ইউনিয়ন, সেই সময়কার সোভিয়েত ইউনিয়ন তারা যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছিল, সাবমেরিন সহ পুরো ফ্লিট একবারে পাঠিয়ে দিয়েছিল। তারপরে তো একটা চুক্তি হয় যে আমরা দুজনের কেউ বঙ্গোপসাগরে যাব না, যার জন্য এখন রাশিয়ান যুদ্ধ জাহাজগুলোকে মালাক্কায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকেনি। এখন এই যে পাকিস্তান হঠাৎ করে আসছে, চায়নাকে বিশ্বাস নেই, কারণ এত কিছু করে দেওয়ার পরও দেখুন চায়না কিন্তু অরুণাচল প্রদেশ আমাদের বলে আবার একটা দাবি তুলেছে। দাবিটা তুললো কখন? দাবিটা তুললো সেই সময়তে যখন ইউএস এর সঙ্গে একটা আর্মস ডিল তৈরি হলো।
এবার রাশিয়ার সঙ্গে যখন আর্মস ডিলটা হবে, তখন ইউএস এবার খেপবে, স্বভাবতই খেপবে যে আমি তোমাদের দিলাম, আমার সঙ্গে আর্মস ডিল হলো, তুমি আবার রাশিয়া থেকে নিচ্ছ। তা ভারত আগেই বলে দিয়েছে আমার যেখান থেকে যা দরকার হবে তাই কিনবো, আমি কারোর বান্দা নই, আমি কারোর নৌকর নই, আমার যেখান দিয়ে মনে হবে আমার এটা দরকার আমি সেখান দিয়ে কিনবো, এবার আপনি কি করবেন না করবেন আপনি ভেবে নিন। মার্কো রুবিও এবং জেডি ভান্সকে বলে দিয়েছিলেন। আপনারা দেখুন এত কিছু হচ্ছে, তার মধ্যেও কিন্তু বাংলাদেশ নিয়ে এত কিছু হচ্ছে, এখনো কিন্তু ট্রেড ডিল সই হয়নি। ট্রেড ডিল কিন্তু আটকে পড়ে রয়েছে, ট্রেড ডিল এখনো সই হয়নি, মানে পুরোপুরি ঘটনা শেষ না হওয়া পর্যন্ত ট্রেড ডিল সই হবে না। যাই হোক, এই যে পুতিন আসছেন, পুতিন এসে এখানে এক ঝাঁক লোক নিয়ে আসছেন, তার পারিষদ নিয়ে আসছেন, এখানে প্রচুর ডিল ফিল হবে এবং একটা ক্লোজ ডোর মিটিং হবে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে। যেমন 45 মিনিটের মোলাকাত হয়েছিল দুইজনের গাড়ির মধ্যে, কেউ জানতে পারেনি কি কথা হয়েছিল, আজ পর্যন্ত জানে না। এই ক্লোজ ডোর মিটিংয়ে যেটা হবে সেটাও মানে ভবিষ্যতে কেউ জানতেও পারবে না কি কথা হয়েছিল দুই নেতার মধ্যে, কেউ জানতে পারবে না। তো সেটা বেকার, ও নিয়ে কথা বলে লাভ নেই। এখন এই যে উনি আসছেন, এই বার্তাটা এমন সময় আসছেন, সে বার্তাটা আমেরিকার কাছে পৌঁছে যাচ্ছে যে এই ইউক্রেন যুদ্ধের আগে যেমন রাশিয়া যেমন ভিজিট করেছিল, আবার ঠিক মানে বাংলাদেশের ব্যাপারে যখন ভারত একটা শক্ত অবস্থানে যাচ্ছে, তখন কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু আবার এখানে ভিজিট করছে। সুতরাং আমেরিকার কান খাড়া হয়ে যাবে, যতটুকু এদিক ওদিক করার চেষ্টা করুক না কেন আর করবে না। তাছাড়া ওর মাথায় আছে কিন্তু ব্রিক্স যদি হয় তাহলে পরে মানে আমেরিকার ডলারের কিন্তু 12টা বেজে যাবে, সেটা এখন তলায় তলায় হবে। এবং ইদানিং আগামী বছর 3-এর মধ্যে দেখবেন যে আমাদের টাকা ডিভ্যালুয়েট করছে। এখন আমাদের 87 টাকা তো পার ডলার, $1 দাম হচ্ছে ইন্ডিয়ান রুপি 87 টাকা, এটা দেখবেন 100 তুলে দেবে, নামিয়ে দেবে। মানে $1 কিনতে গেলে আমাদের 100 টাকা খরচা করতে হবে। এটা কেন করছে? এটা করছে এই কারণে, ভারতবর্ষ, আপনাদের কাছে হয়তো নেগেটিভ একটা মেসেজ যেতে পারে যে ভারতবর্ষের কমছে, আসলে ভারতবর্ষের বাজার কিন্তু জিডিপি বাড়ছে, 8.2 হয়ে গিয়েছে, এত কিছু আমেরিকা করার সত্ত্বেও 8.2 জিডিপি হয়েছে। তো যাই হোক, এটা ডিভ্যালুয়েশন করা হচ্ছে এই কারণে যে যখন রিকভার করে যখন করা হচ্ছে না টাকাটা, যখন মার্কেট যখন রিকভার করে নেওয়া হচ্ছে, তখন সেই টাকাটা কিন্তু বাজারে ছাড়া হচ্ছে না, সেটা দিয়ে পুরো ডলার কেনা হচ্ছে। এই ডলারটাকে অন্তত 2-3 ট্রিলিয়ন ডলার, এখন 780 বিলিয়ন ডলার ভারতবর্ষের হাতে আছে, চেষ্টা করা হচ্ছে এটাকে 2 থেকে 3 ট্রিলিয়ন ডলারে মজুতটা করার। যখনই 3 ট্রিলিয়ন ডলার হয়ে যাবে, তখনই 2 ট্রিলিয়ন বাজারে ধূপ করে ছেড়ে দেবে। তাহলে কি হবে? ইউএস এর ডলারের দাম ধাস করে নেমে যাবে, তো এই 2 ট্রিলিয়ন বাজারে ছেড়ে দেয়, তাহলে ইউএস ইকোনমি যখন 12টা বাজবে ঠিক সেই সময়তে ব্রিক্সের মুদ্রাটা চালু করে দেবে। এটা হচ্ছে কূটনৈতিক পেছনের খেলা। এছাড়া তো আছে বাংলাদেশের মধ্যে যেটা, সেটা নিয়ে হয়তো কালকে কথাবার্তা হবে, কালকে জানতে পারবো, আজকে জানতে পারবো না। এবার আসে আমি বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশে এখন অখণ্ড নীরবতা। আপনাকে গতকালকে আমি বলেছি যে অ্যাডভাইজারিটা জারি করেছিল কি? অ্যাডভাইজারি জারি করেছিল ইউএস। ভারত কিন্তু ওখানে বসছিল, ভারত কিন্তু কোনো কথা বলেনি। অ্যাডভাইজারি জারি করেছে 3, 4, 5, 6 এই 4টে দিন ইউএস অ্যাডভাইজারি জারি করেছে। এবং ইউএস এটাও বলেছে যে স্পর্শকাতর সময়টা 3 ঘন্টা থেকে 11-12 ঘন্টা পর্যন্ত চলতে পারে। ভারত কিন্তু কোনো কথা বলেনি, আজ এখনো পর্যন্ত ভারত একটা কথা উচ্চারণ করেনি। এই আক্রমণের ব্যাপারে কিন্তু কোনো কথা ভারত বলেনি। যখন মারবে দুম করে মেরে দেবে, তার জন্য যা যা করার দরকার আছে সমস্ত কিছু করা হয়ে গেছে। এই যে ভারত চুপচাপ ভেতরে ভেতরে এগোচ্ছে এবং ইউএস এর এই যে আগ বাড়িয়ে কথা বলা এবং ইসলামাবাদ এবং টার্কিকে একটা বার্তা দিয়ে দেওয়া, সেটা কিন্তু ইউনূসকে খুব ভাবাচ্ছে। এর সঙ্গে রয়েছে কি আপনার খবরের মধ্যে থাকছে তারেক রহমানের ফেরা। আচ্ছা, বিশেষ পরিস্থিতিতে বিশেষ বৈঠক, আমি একে একে সবেতেই আসছি, প্রত্যেক কটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাদের শেষ অবধি এটা দেখার আমি অনুরোধ করব। খলিলকে ডেকে পাঠানো হয়েছে। খলিলকে ডেকে পাঠানো, যে খলিল 3 তারিখ অবধি থাকার কথা ছিল কাতারে। খলিলকে গত রাতে ফোন করে বলা হয়েছে তুমি আগামীকালের মধ্যে তুমি ব্যাক করো, আমাদের সোমবার দিন একটা বৈঠক আছে।
ইউনূস একটা বৈঠক ডেকেছেন। বৈঠকটা হচ্ছেন বিশেষ পরিস্থিতিতে বিশেষ বৈঠক। সোমবার দিন এই সকালের দিকে, টাইমটা আমি জানতে পারিনি, এই বৈঠকটা হবে। সেখানে খলিলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কি কি কথাবার্তা হয়েছে, কি কি অবস্থা, এটা পুরোপুরি জানার জন্য। এখন পরিস্থিতি কিন্তু যমুনা থমথমে, কেউ কোনো কথা বলছে না, শুধু ফিসফাস আওয়াজ হচ্ছে ইলেকশনটা হবে তো ফেব্রুয়ারিতে। আরে হবে না তো অনেক আগে আমি বলে দিয়েছি, ইলেকশন অবধি যাবে না, এটা অনেক আগে আমি বলে দিয়েছি। ইলেকশন অবধি যাওয়ার আগে যা ঘটনা ঘটার ঘটে যাবে। এখন এই যে একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই যে পুতিন আসছে, শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবেই ফেরানো হবে। সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে। ইউএসকে সাইড আপ করে দেওয়া, ঠিক আছে তুমি চুপ করে বসতে থাকো, তাহলে তার ট্রেড ডিল করবো, আদারওয়াইজ কিন্তু ট্রেড ডিল করবো না। ফলে শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী হিসেবে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, সেই সময়তে না পাকিস্তান কিছু বলতে পারবে, না চীন কিছু বলতে পারবে, না আমেরিকা কিছু বলতে পারবে। যা করবে দুই শক্তি মিলে করবে। এটা কিন্তু একটা পয়েন্ট। আচ্ছা, এখন তারেক রহমান তিনি দেশে ফিরতে পারছেন না, এই নিয়ে আপনাদের ওখানে প্রচুর জল ঘোলা হচ্ছে। তারেক রহমান কেন ফিরছেন না? তারেক রহমান ফিরছেন না, তিনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না। এই জন্য তারেক রহমান সম্প্রতি, মানে গতকাল পরশুর মধ্যে হবে হয়তো, আপনাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি যেটা বলেন যে নট নাও, গেম ইজ ওভার, মানে এখন ফেরা যাবে না, গেম ইজ ওভার, না আমাদের যা প্ল্যান ছিল সে গেম ওভার হয়ে গেছে। তার মানে এখন আর ফেরার তোমার উচিত হবে না, তুমি ফিরলে পরে বিপদে পড়তে পারো, যেখানে আছো সেখানে থাকো। আপনার মনে আছে জুন মাসে লন্ডনে গিয়েছিলেন আমাদের ডক্টর ইউনূস, গিয়ে ওখানে খলিল গিয়েছিল, শফিকুর রহমান গিয়েছিল, ডাস্টবিন শফিক সেও গিয়েছিল, দাঁত বার করে সমস্ত মিটিং ফিটিং হয়েছিল, দারুণ আপ্যায়ন হয়েছিল। তখন তাকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার একটা কথা হয়েছিল। সেই মিটিংয়ের কথা উল্লেখ করে এই ট্রেসির সঙ্গে কথা বলার পর গতকালকে ফোন করেন তারেক রহমান ইউনূসকে। আমার সঙ্গে তো বৈঠক হয়েছিল, আপনি তখন বলেছিলেন আমি ফিরে যাব, ফিরে গিয়ে আমি প্রধানমন্ত্রী হব, আপনি হবেন প্রেসিডেন্ট, তাহলে এখন কেন এই অবস্থার সৃষ্টি করা হচ্ছে? তখন ইউনূস বলেন, আই অ্যাম সরি, আই অ্যাম ইনট্র্যাপড, আই অ্যাম সরি, আই অ্যাম ইনট্র্যাপড, মানে আমি ইঁদুর কলে ধরা পড়েছি, ফাঁদে পড়ে গেছি, আমার আর কিছু করার নেই। মানে হাত পা তুলে দিয়েছে। এখন আর কিছু ইউনূসের আর কিছু করার নেই। ইউনূস এখন চেষ্টা করছে যে কিভাবে আমি এই জায়গা থেকে পরিত্রাণ পাবো, কিন্তু ইউনূসের পরিত্রাণের আর সুযোগ নেই। যখন সুযোগ ছিল তখন কিন্তু আমি বারবার বলেছি বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, যারা যারা চান বেরিয়ে যান, কিন্তু আমার কথা কেউ শোনেনি। গুজব বাস্তব, আমার কথা কেউ শোনেনি। এখন সব ছটপট করছে, জল বিনা মাছের মতো ছটপট করছে। ইউএস পরিষ্কার বলে দিয়ে, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন পরিষ্কার একে বলে দিয়েছে, আমাদের ইউনূসকে বলে দিয়েছে, ইউএস চায় সবাইকে নিয়ে ইনক্লুসিভ সবাইকে নিয়ে স্থিতিশীল, গণতান্ত্রিক এবং সুষ্ঠু একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন ইউএস চায়। ভারতের কথা কিন্তু বলা হয়নি, ইউএস এটা চাইছে। ফলে তার জন্য ভারতবর্ষ যা যা করতে বলেছে আপনি সেইগুলো করুন, আদারওয়াইজ আমরা আপনার কোনো গ্যারান্টি দিতে পারবো না, আপনার জীবন মরণের কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। এটা পরিষ্কার বলে দিয়েছে আপনাদের ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এদিকে এই যে অ্যাডভাইজারিটা জারি করা হয়েছে ইউএস এর তরফ থেকে, যে 3 থেকে 6 এবং 3 তারিখে 2 তারিখ রাত্রিবেলা থেকে 3 তারিখ সব ভোরবেলা অবধি যে সময়টা, তার মধ্যে দুই দেশে ওই 57 জন আর 17 জনকে ফিরে যেতে হবে। এই যে ঘোষণাটা করা হয়েছে, সেই ঘোষণাটার পর এখন ইসলামাবাদ এবং আপনার আঙ্কারা, দুই রাজধানী এখন একে অপরের দিকে চেয়ে বলছে যে ভাই কি করা যায়, এখন যেতে তো হবেই, কি করা যায়। এখন ঠিকঠাক যেটা হচ্ছে সেটা হচ্ছে যতদূর সম্ভব 1 তারিখ বা 2 তারিখের মধ্যে এরা সবাই ফিরে যাবে।
এটা একটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে, কোনো সমর্থিত সূত্র কিন্তু নয়। আমি আবার বলছি, এটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে। ফলে সব মিলিয়ে একদম একটা পরিস্থিতি পুরো একটা ঘোরালো হয়ে রয়েছে। যমুনা থমথমে, ইউনূস কোনো কথা বলছে না, কারোর সঙ্গে দেখা করছে না। কালকে বিশেষ মিটিংয়ের দিকে তাকিয়ে থাকুন, বিশেষ মিটিংয়ে কি হয়। এখন বিএনপি খুব ভেঙে পড়েছে, জামাতও চুপচাপ পরিস্থিতির দিকে নজর রাখছে। জামাতও বুঝতে পারছে যে নির্বাচন তো ভুগে গেল, নির্বাচন তো আর হবে না, আর বিএনপি তো পুরো মাটিতে বসে গেছে, তারেক রহমান আসছে না। ফলে এখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে। আপনাদের দিকে একটু করে আপনারা একটু নজর রাখুন। নজর রাখলে আপনারা বুঝতে পারবেন আগামী 7 দিনের মধ্যে ঘটনাবহুল বাংলাদেশ হবে। তার জন্য যা যা আগাম খবর পাওয়া যায় আমি সব আপনাদের দিয়ে দেবো, কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবেন। এই ধারণা মানে এটা আমার অনুরোধটা আমার রইল। তাহলে পরে আমার এই যে খেটে খুঁটে এত খবর জোগাড় করা এবং উপস্থাপন করা একসঙ্গে, তাকে অল্প সময়ের মধ্যে এইটা সময়টা আমার বৃথা যাবে। আদালত আর আদালত নেই, হয়ে গেছে ইউনূসের গোয়ালঘর। বিচারকরা পোষা গরু, আইনজীবীরা বাছুর, আর অন্যায়ভাবে গ্রেপ্তার করা আসামি নামক মানুষগুলো যেন গোয়ালঘরের এইসব প্রাণীদের শিং ধার করার এক একটি বস্তু। বিগত 16 মাসের শাসনে আদালতকে যে হাল ইউনূস করেছেন তার প্রমাণ পাওয়া যায় আদালতে যখন মেজর জেনারেল জিয়াউল হাসানের আইনজীবীকে ধমকে ওঠেন অবৈধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। আসুন, এই ঘটনা এবং পুরো বিচার ব্যবস্থাকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিভাবে ইউনূস মহাজন ব্যবহার করছেন সেটাই বিস্তারিত আলাপ করি আজ। আদালত এখন ইউনূস সরকারের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দমন, নিপীড়ন এবং নির্যাতনের জন্য। এমনকি আদালতকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো মানুষকে হেনস্থা, সাজা এবং আক্রমণ করার ব্যবস্থাও করেছে এই সরকার। এর আগের বিশ্লেষণগুলোতে আমি বারবার বলেছি যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ইউনূস তার পকেটে পুরে রেখেছেন এবং আদালতকে তার শোবার ঘর, গোয়াল ঘর, যাই বলেন না কেন, রান্নাঘরের মতো যথেচ্ছ ব্যবহার করছেন এবং বিচারক নামের কিছু কর্মচারীদের দিয়ে যাচ্ছে তাই রায় দেওয়াচ্ছেন। সর্বশেষ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাজা ঘোষণা করিয়েছেন। শেখ হাসিনাকে এরই মধ্যে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে ডক্টর ইউনূসের অবৈধ আদালতের অবৈধ আইনের আওতায়। এখন তার সন্তানদের সাজা দেওয়া হলো যাতে তারা নির্বাচনে অংশ না নিতে পারেন। পুরো শেখ হাসিনার পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখার সমস্ত আয়োজন শেষ করে ফেলেছে তারা। এখন তো মনে হচ্ছে যে কোনো সময় হয়তো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, কারণ আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিন্তু শেখ হাসিনার পরিবার অংশ নিতে পারবে না। এই খেলা তো ইউনূস খেলে ফেলেছেন। যাই হোক, আজকে সেসব প্রশ্ন নয়। প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আদালতকে কি বানিয়ে ফেলেছে, সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে। শুরু করি অবৈধ সরকারের অবৈধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিয়েই, যেখানে অবৈধ অধ্যাদেশকে আইন হিসেবে দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে গত সপ্তাহের ঘটনা। এই ট্রাইব্যুনালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের মামলার শুনানিতে একটা সাধারণ আইনি তর্ক কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেটা বোঝা যায় যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের আচরণ থেকে। জিয়াউল হাসানের আইনজীবী নাজদিন নাহার অভিযোগ করেছিলেন যে তার মক্কেলকে সেফ হাউসে নিয়ম ভেঙে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে জানানো হয়নি, মানে লয়ারকে জানানো হয়নি, এমনকি তাকে কক্ষে ঢুকতেও দেওয়া হয়নি। আরো বড় অভিযোগ, এই জিজ্ঞাসাবাদে গুম অনুসন্ধান কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন এবং তিনি আসামিকে ভয় দেখিয়ে বলেছেন, আপনার মেয়ে এতিম হয়ে যাবে, তার মানে তাকে হত্যা করা হবে। এই নাবিলা ইদ্রিস কিন্তু আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের একজন ডাইরেক্টর বলে আমরা পত্রিকাতেই খবর দেখেছিলাম। এটা হালকা অভিযোগ নয়। জিজ্ঞাসাবাদের সময় ভীতি প্রদর্শন বা পরিবারকে হুমকি দেওয়া বিচার প্রক্রিয়ার সম্পূর্ণ বিপরীত। আইনজীবী নাহারের দাবি অনুযায়ী এটা আইসিটি নিয়মেরও বাইরে, কারণ প্রসিকিউশন টিম ছাড়া অন্য কেউ সেখানে থাকার কথা নয়। তিনি আরো অভিযোগ করেন, তদন্তকারীরা নিয়ম বহির্ভূতভাবে ভিডিও রেকর্ড করেছেন। তর্কের এক পর্যায়ে চিফ প্রসিকিউটর, আমি চিফ বলতে চাই না, উনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নাহারকে সরাসরি বলেন, চুপ থাকুন, কথা বলবেন না, আপনাকেও আসামি করা হতে পারে, বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি। ভাবুন একবার,
আদালতে রাষ্ট্রপক্ষের এমন হুমকি এবং আদালত প্রাঙ্গণে আইনজীবীকে আসামি বানানোর ভয় দেখানো শুধু অশোভন নয়, এটা বিচার ব্যবস্থার উপর সরাসরি হস্তক্ষেপ, প্রভাব বিস্তারের চেষ্টা। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার হস্তক্ষেপ করলেও তিনি বিতণ্ডা থামাতে পারেননি। অবশ্য তিনি সেটা চেয়েছেন বলেও প্রমাণ নেই। এটা ইউনূসের শোবার ঘর আদালত হিসাবে ব্যবহারের বাস্তবতা। আদালতের নেতৃত্ব চাপে আছে, কিন্তু চাপের উৎসকে ঠেকানোর মতো স্বাধীনতা নেই। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আপনারা সবাই চেনেন। তিনি আওয়ামী লীগ সরকারের সবচাইতে ভয়ঙ্কর সমালোচক এবং ব্যক্তিগতভাবে তিনি ডক্টর কামাল হোসেনের জামাতা। তিনি এই ট্রাইব্যুনালকে শুরু থেকে অবৈধ বলে আসছেন। এবারও তিনি এই ট্রাইব্যুনালে ঘটা তাজুলের ভয়ঙ্কর আচরণ নিয়ে তার ফেসবুকে কয়েকটি প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্টতই বলেছেন যে নাবিলা ইদ্রিসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত ছাড়া ফেলে রাখা যাবে না। এমন হুমকি সত্য হলে এটা শুধু নৈতিক ব্যর্থতা নয়, এটা ন্যায় বিচারকে ধ্বংস করার মতো ঘটনা। ট্রাইব্যুনাল চাইলে ভিডিও দেখে যাচাই করতে পারে। 2, নাজনীন নাহারকে হুমকি দেওয়ার ধরনটা পুরনো এক দৃষ্টান্তকে মনে করিয়ে দেয়। 2013 সালে জামায়াতের আইনজীবী আব্দুর রাজ্জাক একই ধরনের চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ইতিহাসের এই পুনরাবৃত্তি বিচার ব্যবস্থার সুস্থতার গভীর প্রশ্ন তোলে। 3, তাজুল ইসলামের আরেক দাবি জিয়াউল হাসান নাকি 1000 মানুষকে হত্যা করেছেন এবং লাশের পেট কেটে নদীতে ফেলেছেন। এ ধরনের ভয়াবহ অভিযোগ আদালতে প্রমাণ ছাড়া তোলা এক ধরনের মিথ্যাচার। আদালতের ভাষা তথ্য নির্ভর হওয়া উচিত, রাজনৈতিক বক্তৃতা নয়। বার্গম্যান আরো একটি জরুরি প্রশ্ন তুলেছেন। গুম অনুসন্ধান কমিশনের সদস্য কিভাবে একটি ফৌজদারি মামলার জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকেন? কমিশন তো আলাদা সংস্থা। তারা যদি কারো কাছ থেকে তথ্য নিতে চান, সেটা প্রসিকিউশনের বা পুলিশের উপর নির্ভর না করে স্বাধীনভাবে হওয়া উচিত। তার এই ফেসবুক স্ট্যাটাসের নিচে অনেকেই মন্তব্য করেছেন। একটি মন্তব্য খুব স্পষ্ট। সেখানে বলা হয়েছে যে এটাই আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বর্তমান রাজনৈতিক পরিবেশের প্রতিচ্ছবি। মন্তব্যকারীর মতে দেশে এখন বিচার নয়, একটা পরিকল্পিত প্রতিশোধ চলছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড থেকে শুরু করে দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা, ভয় দেখিয়ে, স্বীকারোক্তি আদায় করে, প্রশ্নবিদ্ধ জিজ্ঞাসাবাদ করে সবই রাজনৈতিক উদ্দেশ্য পরিষ্কার করে। মানে এসবই যে রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে সেটাই পরিষ্কার হয়। বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট হয়ে গেলে আইনের শাসন কাগজে থাকে, বাস্তবে থাকে না। সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে এই সরকারের আদালতে সেটা বলি আপনাদের। ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে কয়েকজন বাউল এবং ভক্ত অনুরাগীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন আহত হয়েছেন। বুধবার দুপুর 2টার দিকে ঠাকুরগাঁও আদালত চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি এবং ভক্ত অনুরাগীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে সমাবেশ ডাকেন বাউল সাধক এবং ভক্ত অনুরাগীরা। এতে তৌহিদি জনতার ব্যানারে আসা একদল লোক তাদের উপর হামলা করেন বলে জানান 2 জন প্রত্যক্ষদর্শী। তাতে সমাবেশ পণ্ড হয়ে যায়। হামলায় 4 জন আহত হয়। তারা হলেন মোহাম্মদ মোখলেস, আলামিন হোসেন, বাবুল বাউলা এবং সানোয়ার হোসেন। বাউলদের আপনারা নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলে ফেলতে পারবেন না। একথা বলার জন্য যে রাজনৈতিক দলের ক্ষেত্রে সরকার এটা করতেই পারে। এবার দেখুন, কেবল আওয়ামী লীগ করার জন্য সরকারের বিচার বিভাগ, আদালত কি ভয়ঙ্কর আচরণ করে চলেছে গত 16 মাস ধরে। 2024 সালের 5ই আগস্ট মানে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের পর থেকে পরিস্থিতি যেভাবে বদলে গেছে, আদালত প্রাঙ্গণ সেই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি এবং নেতাদের বিরুদ্ধে চলমান মামলাগুলো হঠাৎ করেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। আদালতে হাজিরা দিতে গিয়ে অনেকে প্রকাশ্য হামলার মুখোমুখি পড়েছেন। আর এই সবকিছু ঘটেছে পুলিশের চোখের সামনে। তাদের পক্ষে দাঁড়ানো আইনজীবীরাও ছাড় পাননি, আর অনেকেই সরাসরি হামলার শিকার হয়েছেন। কেউ কেউ তো কাজই করতে পারছেন না হুমকি আর বাধার কারণে। বিচারকদের অবস্থাও ভালো নয়। হাইকোর্টের বিচারকের এজলাসে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আসামিদের হাত পেছনে বেঁধে আদালতে হাজির করা নিয়েও সমালোচনা কম হয়নি। আদালত এলাকায় আইনের শাসন অনেক জায়গায় ভেঙে পড়েছে। বাউল শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, সংসদ সদস্য আরিফ খান জয়, সাংবাদিক শাকিল রূপা দম্পতি, সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এবং মন্ত্রীও ছিলেন তিনি, কারোরই জন্য আদালত প্রাঙ্গণ নিরাপদ ছিল না। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তো পুলিশের সামনেই মারধরের শিকার হয়েছেন। বিচারকদের উপর হামলাও বারবার ঘটেছে এবং এসব ঘটনায় কাউকে সাজা বা শাস্তি দেওয়া হয়েছে বলে
প্রমাণ নেই, বরং অভিযোগ আছে হামলাকারীদের মধ্যে অনেক আইনজীবী নিজেরাই যুক্ত। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আইনজীবীদের উপর। আওয়ামী লীগের কোনো নেতার পক্ষে দাঁড়াতে শুরুতে প্রস্তুত ছিলেন না কোনো আইনজীবী। যারা পরে সাহস করে দাঁড়িয়েছেন তারাও হেনস্থা আর মামলা মোকদ্দমার ভেতর দিয়ে যাচ্ছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমনের পক্ষে যুক্তিতর্ক শেষে মিডিয়ার সামনে ব্রিফ করার সময় মারধরের শিকার হয়েছিলেন আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন। তার অফিস ভাঙচুর হয়, মামলা হয়, কিন্তু প্রতিকার হয়নি। এদিকে বিচার প্রক্রিয়ায় অসহযোগিতার অভিযোগও জমতে শুরু করেছে। কাগজপত্র না পাওয়া, শুনানির তারিখ দেরি করা, উদ্দেশ্য প্রণোদিত বাধা সৃষ্টি করা, আইনজীবীদের দাবি, এসব মিলিয়ে ন্যায় বিচার কঠিন হয়ে পড়েছে। জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির কথায় ভয়টা এখন স্থায়ী হয়ে গেছে। আদালতে কথা বলতে বাধা আসে, কাগজপত্র সময় মতো মেলে না, আর মবের আশঙ্কা মাথায় রেখেই কাজ করতে হচ্ছে আইনজীবীদেরকে। একই সময় অন্য পক্ষের আইনজীবীরাও রেহাই পায়নি। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে ৭২ জন আইনজীবীকে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে স্থানীয় কেউ দাঁড়াতে রাজি হয়নি। ঢাকার আইনজীবীরাও প্রথমে শুনানি করতে পারেননি। ভয়টা শুধু চট্টগ্রামে নয়, অভিযোগ অনুযায়ী আদালত ব্যবস্থা, এই অপব্যবস্থা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বিচারকরাও চাপের বাইরে নাই। আইনজীবীদের হুমকি, এজলাসের ডিম নিক্ষেপ, এমনকি বিচারকের আচরণ নিয়ে সরাসরি অভিযোগ তুলে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আন্দোলনের সময় সুপ্রিম কোর্ট ঘেরাও করে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি এবং আদালতের পরিবেশকে নাড়িয়ে দিয়েছিল। পরে বিচারপতি বদলি এবং অস্ত্রের মুখে বিচারকদেরকে পদত্যাগ করানো হয়েছিল, বিচারিক ক্ষমতা স্থগিত করা হয়েছিল, নতুন নিয়োগ দেওয়া হয়েছে অবৈধ পন্থায়, এবং এখন তো দেওয়া হচ্ছে পদোন্নতি। সব মিলিয়ে বিচার ব্যবস্থা এক ভয়ঙ্কর অস্থির অবস্থার মধ্যে পড়েছে। এই অবস্থায়, এই পরিস্থিতিতে আদালতের নিরাপত্তার প্রশ্নের মুখে পড়তে বাধ্য। হাইকোর্ট তাই সব আদালত চত্বরে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়ে রুল জারি করেছে। কিন্তু রিটকারী থেকে শুরু করে সাবেক বিচারকরা পর্যন্ত বলছেন আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই। আর প্রয়োগ না হলে বিচার ব্যবস্থায় আস্থা ফেরানো সম্ভব নয়। আদালত এখন শুধু আইনি লড়াইয়ের জায়গা নয়, তা পরিণত হয়েছে রাজনৈতিক সন্ত্রাসের জায়গায়, ভয় এবং শঙ্কার কেন্দ্রস্থলে। এখান থেকে বেরিয়ে আসা ছাড়া ন্যায় বিচার টিকিয়ে রাখা কঠিন। বাংলাদেশের আদালত ধ্বংস হয়ে গেছে গত ১৬ মাসে, তার প্রমাণ সর্বত্র। এই তো ইউনূস সরকারের আদালত আর বিচার ব্যবস্থা। আপনারা জানেন যে বিচারপতিদের হরে দরে প্রমোশন এবং আরো আগে অস্ত্রের মুখে বিচারপতিদের অবসরে পাঠানোর ঘটনা ঘটেছে বিগত ১৬ মাসে। পুরো আদালতের অবস্থা এমন যে এখন সেখানে বিএনপি বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল, জামায়াতের আইনজীবী আর বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুলের মতো ভয়ঙ্কর এক ক্ষমতালোভী, মিথ্যাবাদী আর ধুরন্ধর সুশীল, যার মূল শত্রু আওয়ামী লীগ, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের মানুষ। এই তো আদালত। এই আদালতে আপনি ন্যায় বিচার পাবেন সাধারণ নাগরিক হিসাবে? ভুলে যান, ন্যায় বিচারের কথা ভুলে যান। আমি নিজে আর কি বলবো, আমার নিজের নামে এতগুলো মামলা, আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে, কি বলবো বলুন? এই তো বাংলাদেশ।